একাকিত্বের ভয়ানক জালে আটকে গিয়েছিল একজন মানুষ, যে শত চেষ্টা করেও মুক্তির কোনো রাস্তা খুঁজে পায়নি। পানির তৃষ্ণা, ক্ষুধা আর নিঃসঙ্গতার বিভীষিকায় দিনের পর দিন ধীরে ধীরে বদলে যেতে থাকে তার মানসিকতা। এই বন্দি জীবনে ঠিক কী ঘটেছিল তার সাথে, আর শেষ পর্যন্ত সে কি মুক্তি পেয়েছিল? চলুন তাহলে শুনে আসি দম বন্ধ করা সেই গল্পটি। মুভি শুরু হয় একজন বিখ্যাত চোরকে দেখিয়ে, যে পৃথিবীর যে কোনো তালা খুলতে পারত। কিন্তু একদিন সে ঢুকে পড়ে একজন মিলিয়নিয়ারের বাড়িতে, আর সেখানেই তার সঙ্গে এমন কিছু হয় যা সে স্বপ্নেও ভাবতে পারেনি। নিমু নামের এক ব্যক্তি, যে আসলে পেশায় একজন চোর ছিল, কিন্তু সে চুরি করে শুধুমাত্র তার বসের জন্য। আজ তার টার্গেট ছিল একটা পেইন্ট হাউস নিয়ে, যেখানে অনেক দামি দামি ছবি রাখা ছিল, যার মধ্যে সবচেয়ে দামি ছবিটির দাম ছিল পুরো $3 মিলিয়ন। আর এই ছবিটি সে চুরি করতে চলেছে তার প্ল্যান অনুযায়ী। রাত হওয়ার পর সে ঢুকে পড়ে সেই বাড়িতে, যেটা ছিল অত্যন্ত বিলাসবহুল একটা বাড়ি। চারপাশে অনেক পেইন্টিং লাগানো ছিল, এমনকি সেখানে দামি দামি আর্টফ্যাক্টসও ছিল, যেগুলোর দাম লাখ লাখ টাকা। নিমো একে একে সব ছবি জমা করতে শুরু করে, কিন্তু এখনো পর্যন্ত সবচেয়ে দামি ছবিটা তার হাতে আসেনি। এরপর সে ওয়াকি টকিতে তার এক বন্ধুর সাথে কথা বলে সেই দামি পেইন্টিংটার ব্যাপারে জানায়। তার বন্ধু বলে, অন্য ঘরটা চেক করো, হয়তো তুমি সেখানে পেয়েও যেতে পারো। কিন্তু সেখানেও কিছু পাওয়া যায় না। আর বাধ্য হয়ে সে যা কিছু পেয়েছিল তাই নিয়েই ফিরে আসার জন্য রেডি হয়। তখন বাইরে থেকে তার বন্ধু তাকে গেটের কোডটা বলে দেয়। নিমো কোডটা প্রেস করে, কিন্তু একদম শেষ মুহূর্তে সিস্টেমে ম্যালফাংশন হয়ে যায়, যার কারণে পুরো বাড়ির সিকিউরিটি সিস্টেম নষ্ট হয়ে যায়। এমন কি হলো তা সে বুঝতেই পারছিল না, এমনকি এই প্রশ্নের কোনো উত্তরও তার কাছে ছিল না। শেষমেশ তার বন্ধু বলে দেয়, আমি আর কিছুই করতে পারবো না, এখন আমাদের হাতে সত্যি আর কিছুই করার নেই। যা করার তোমাকে নিজেকেই করতে হবে, তোমাকেই নিজেই এখান থেকে বের হতে হবে। আর নিমুকেও তো তখন বেরোতেই হতো, কারণ তার একটা পরিবারও আছে। কিন্তু এটা তো চুরি করতে যাওয়ার আগেই ভাবা উচিত ছিল, তাই না? যাই হোক, এখন তার মাথায় কিছুই ঢুকছিল না, সে কি করবে বুঝে উঠতে পারছিল না। আর তখনই বাইরে থেকে সাইরেনের আওয়াজ ভীষণভাবে বাজতে থাকে। তাই সে প্রথমে গেটটা ভাঙার চেষ্টা করে, কাজ না হওয়ায় তারপর আবার গিয়ে ছুরির সাহায্যে সেটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু গেট কিছুতেই ভাঙছিল না। মনে হচ্ছিল যেন ভীষণ শক্ত কোনো সিমেন্ট দিয়ে বানানো। আর এই চেষ্টা করতে গিয়ে সাইডে থাকা হাউস কন্ট্রোল ডিভাইসে কোনো একটা সমস্যা দেখা যায়, যার ফলে পুরো বাড়ির তাপমাত্রা বাড়তে শুরু করে। এখন ঠান্ডা হাওয়ার বদলে গরম হাওয়া আসতে শুরু করেছে, ধীরে ধীরে গরম বেড়ে যেতে থাকে। এত কিছুর মধ্যে বিরক্ত আর অসহায় হয়ে নিমু চুপচাপ এক জায়গায় বসে পড়ে, কারণ সে বুঝে যায় যদি আর কিছু করে সে বের হওয়ার চেষ্টা করে, তাহলে হয়তো এই বাড়িতে না জানি আর কি শুরু হয়ে যাবে, সেটা তো বলাই যাচ্ছে না। কিছুক্ষণ পর তার গলা শুকাতে শুরু করে, তাই সে পানি খুঁজতে কিচেনের ট্যাপ চালু করে, কিন্তু সেখানে পানি আসছিল না। তখন সে ফ্রিজ খুলে দেখে সেখানে কিছু খাবার দাবারও রাখা ছিল, কিন্তু পানির বোতল ছিল মাত্র একটাই। তার এতটাই পানির তৃষ্ণা লেগেছিল যে কোনো কিছু না ভেবেই সেই একমাত্র পানির বোতলটা সে পুরোটা খেয়ে ফেলে এবং আবার গিয়ে গেটটা খোলার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে গেটটা আসলে কাঠের না, বরং স্টিলের তৈরি। এটা দেখে তার একেবারে হুঁশ উড়ে যায়। তাই সে এই চেষ্টাটাও ছেড়ে দেয় এবং গিয়ে একটা বেডে শুয়ে পড়ে, যেটা ছিল এই বাড়ির মালিকের বেড। সে ঘুমানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। মাঝে মাঝে সে তার বন্ধুর সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করে, কিন্তু ওদিক থেকে কেউ আর কোনো উত্তর দেয় না, কারণ সবাই তো তাকে ফেলে রেখে চলে গিয়েছে। এখন সে একেবারে একা পড়ে গেছে। পরের দিন সকালে সে প্রথমে বাড়িতে থাকা ল্যান্ডলাইন ফোনটা চেক করে, কিন্তু সেটাও বন্ধ ছিল। এরপর সে বাড়ির সব দরজাগুলো চেক করতে থাকে, যদি কিছু কাজে লাগার মতো জিনিস পায় এই ভেবে, কিন্তু সেখানেও কিছুই মেলে না। এত ভয়ের মধ্যে তার টয়লেট পেয়ে যায়। সে টয়লেট করার জন্য চলে যায়, আর সেখানে সে কিছু নকল ফল দেখতে পায়, যেগুলো সে জানালার দিকে ছুঁড়ে মারে, কিন্তু কিছুই হয় না, কারণ পুরো বাড়িটাই ছিল সাউন্ড এবং বুলেট প্রুফ। এত কিছুর পর নিমু পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিল। এই সময়ে আবার তার খুব তৃষ্ণা পাচ্ছে, কিন্তু গতকাল যেটুকু পানি সে পেয়েছিল তা তো সে আগেই খেয়ে ফেলেছে, মানে এখন তার কাছে পান করার কিছুই নেই। সে যায় সুইমিং পুলের পাশে এবং পুলের পানি খাওয়ারও চেষ্টা করে, কিন্তু যদি ওই পানি খাওয়ার উপযুক্ত হতো তাহলে তো সেটা সুইমিং পুলে থাকতো না, কারণ পানি ছিল অত্যন্ত তেতো। এখান থেকে সে বুঝতে পারে তার শরীর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে।
তাই সে ওই পানিতেই নিজেকে পরিষ্কার করতে শুরু করে। এরপর সে অ্যাকোয়ারিয়ামের পানিও খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটাও একেবারেই বাজে ছিল। পরে সে ট্যাপ চালু করে দেখে সেখান থেকেও কিছুই আসছে না। এখন তার রাগ উঠে যায় এবং সে প্রচণ্ড বিরক্ত হয়ে পড়ে। কিন্তু শেষে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ফ্রিজ খুলে জমে থাকা বরফ বের করে এনে চুষতে শুরু করে। এতে করে কিছুটা তো আরাম মেলে, কিন্তু তাতে তৃষ্ণা তার পুরোটা মেটে না, কারণ সব বরফ তো একসময় গলেই যাবে। আর তখন নিম কি করবে? এরপর সে বাড়ির সব ফার্নিচার আর টেবিলগুলো এনে এক জায়গায় জড়ো করতে শুরু করে, কারণ তার মাথায় একটা আইডিয়া এসেছে। যদি সে ছাদে যেতে পারে তাহলে হয়তো কাউকে সাহায্যের জন্য ডাকতে পারবে। কিন্তু ছাদে পৌঁছানো মোটেও সহজ ছিল না, কারণ সেটা ছিল খুবই উঁচু। এত কিছু করার পর সে আবার গিয়ে হাউস কন্ট্রোল সিস্টেমটা চেক করে যদি তাপমাত্রা কমানো যায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এখন তার শুধু পিপাসা না, খিদেও পেয়েছে। সে একটা ফুড ক্যান খুলতে চেষ্টা করে, কিন্তু খুলতে গিয়ে তার হাতটা কেটে যায় আর তাতে খুব ব্যথা হয়। এরপর আবার সে বরফ খুঁজতে যায়, কিন্তু তখন পর্যন্ত সব বরফ গলে গিয়েছিল। তাই সে ফ্রিজটাই খুঁটিয়ে দেখতে শুরু করে যদি আরও কিছু অবশিষ্ট বরফ পাওয়া যায়, যেটা হয়তো সে পরবর্তীতে খাবে। তার মনে হচ্ছিল যদি পারতো তাহলে ফ্রিজের ভেতরেই ঢুকে পড়তো, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেই ফ্রিজে ফিট হতো না, কারণ ফ্রিজের চেম্বার তার তুলনায় অনেক ছোট। এই সময় বাইরে দেখা যায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিমু না তো বাইরে যেতে পারছে, না সে সেই বৃষ্টির পানি খেতে পারছে। সে শুধু চুপচাপ বসে থাকে। এখন তার হাতে কোনো কাজ নেই, তাই সে পুরো বাড়ি ঘুরে দেখতে শুরু করে যদি কোনো সিক্রেট দরজা খুঁজে পায় এই আশায়। তখন হঠাৎ করে তার কানে পানির শব্দ আসে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে আসে এবং দেখে ওই পানি আসছে ঘরের মধ্যে থাকা কিছু গাছের সিস্টেম থেকে। সে সঙ্গে সঙ্গে সেই পানির কাছে গিয়ে বসে পড়ে এবং মন ভরে পানি খেয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পর সেই পানিটাও বন্ধ হয়ে যায় আর বাধ্য হয়ে তাকে সেখান থেকে উঠে যেতে হয়। তবে সে ঠিক করে আগামীকাল আবার এই পানির অপেক্ষাই করবে এবং এবার সে সেই পানিটা জমিয়ে রাখতেও শুরু করে যাতে পরে তা খাওয়ার কাজে লাগানো যায়। এদিকে ধীরে ধীরে বাড়ির তাপমাত্রা আরও বাড়তে থাকে, তাই সে নিজের সব কাপড় খুলে ফেলে, কারণ গরমটা অসহ্য হয়ে উঠেছিল। এরপর সেই ঘরে যত ফার্নিচার ছিল সব একত্র করতে শুরু করে যাতে সেগুলো জমিয়ে তার উপরে উঠে সে ছাদে উঠতে পারে। আর অবশেষে সে এতে সফলও হয়। ছাদে উঠে সে দেখে কিভাবে বাইরে বের হওয়া যেতে পারে, তবে এর জন্য তার স্ক্রু ড্রাইভার দরকার। ঠিক তখনই তার চোখ পড়ে বাড়ির দেয়ালে লাগানো একটা টিভির দিকে, যেখানে সিসিটিভি ফুটেজ চলছিল। সেখানে দেখা যাচ্ছিল একজন মেইড বাইরে পরিষ্কার করছিল। তখন নিমু দ্রুত কাপড় পরে নিচে যায় এবং তাকে ডাকতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ডাক কেউ শুনতে পায় না, কারণ সে মেইড হেডফোন পরেছিল। আর এই বাড়িটা এমনিতেই পুরো সাউন্ড প্রুফ, তাই যতই নিমু চেঁচাক তার আওয়াজ বাইরে পৌঁছবে না। ফলে সে হতাশ হয়ে আবার ভেতরে ফিরে এসে চুপচাপ বসে পড়ে। কিন্তু ঠিক তখনই সে কিছু ঠান্ডা বাতাস অনুভব করতে পারে, যা আসছিল ঘরের ভেন্টিলেশন সিস্টেম থেকে। আসলে হাউস কন্ট্রোল ডিভাইসে অটোমেটিকভাবে তাপমাত্রা পরিবর্তন হয়ে গিয়েছিল, তাই এখন পুরো বাড়িটা ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করেছে। নিম সেই ঠান্ডা হাওয়া উপভোগ করতে থাকে এবং আরাম করে পুলে গিয়ে স্নানও করে নেয়। এতদিন এই বাড়িতে কাটানোর পর তার এখন ধীরে ধীরে ভালো লাগতে শুরু করেছে। হয়তো সে বুঝে গিয়েছে সে এখান থেকে আর বের হতে পারবে না, কিন্তু সে তো বের হওয়ার চেষ্টা ছেড়ে দেওয়ার পাত্র না। পরদিন সকালে সে আবার সেই গাছের সিস্টেমের পানি খায়, ব্রেকফাস্ট করে এবং একটু নাচতেও থাকে। এরপর সে মিলিয়নিয়ারের আলমারি থেকে কিছু কাপড় বের করে পরে নেয়। তারপর আমরা দেখি সে একটা কাচের জার ভেঙে তার দুইটি বড় টুকরো কাপড়ে মুড়ে নিজের জন্য একটা চশমাও বানিয়ে নিয়েছে। সেই চশমা পরে সে আবার ছাদের দিকে যায়। এবার ছাদ ভাঙার চেষ্টা করে। চশমাটা সে বানিয়েছে যাতে করে তার চোখে কিছু না ঢোকে। এরপর সে অনেক চেষ্টা করে ছাদের একটা কোণে থাকা একটা ধাতব রড খুলতে পারে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তারপর সে পাশের সিমেন্ট খোঁচাতে শুরু করে, কিন্তু সেটাও এতটাই শক্ত ছিল যে কিছুতেই ভাঙা যাচ্ছিল না। অবশেষে হতাশ হয়ে সে আবার নিচে নেমে আসে। যেহেতু এইটা একজন মিলিয়নিয়ারের বাড়ি, তাই সিকিউরিটি যে টপ লেভেলের হবে এটা তো স্বাভাবিক। যাই হোক, এইসব কষ্টের পর সে নিজের জন্য কফি আর পাস্তা বানাতে যায়। এখন আপনি হয়তো ভাবছেন, যদি সে এসব বানাতেই পারে তাহলে সমস্যা কোথায়? আসলে সত্যি তো এমন কিছুই না। নিম্বু শুধু পানিতে পাস্তা রান্না করছিল আর ঠান্ডা পানিতে কফি মেশাচ্ছিল।
এতে কোনো আগুন ছিল না। এরপর সে টিভির সামনে বসে পড়ে এবং সিসিটিভিতে মানুষদের আসতে যেতে দেখে। এখন তার এসব কিছু ভালো লাগছিল, কারণ এই বাড়িতে সে ছাড়া আর কেউ নেই। তাই তার মন যা চাইছিল সে শুধু সেটাই করে যাচ্ছিল। আর আপনি খেয়াল করলে দেখবেন সে এখন নিজের সাথে কথা বলছে। আসলে তার মানসিক অবস্থা এখন খারাপ হতে শুরু করেছে। এরকম পরিস্থিতি ঘটে যখন আপনি দীর্ঘ সময় ধরে কারোর সঙ্গে কথা না বলবেন বা একেবারে একা হয়ে যাবেন, এবং ঠিক এমনটাই ঘটছিল নিমুর সাথে। অন্যদিকে ধীরে ধীরে বাড়ির তাপমাত্রা আরও কমে যেতে শুরু করে এবং কিছু সময় পর যেখানে সে গরম অনুভব করছিল সেখানে বরফের মতো ঠান্ডা হতে যাচ্ছিল, যা তার জন্য আরও বড় সমস্যা হতে চলেছে। সে আবার ছাদে উঠে যায় এবং এবার শুধু গ্লাসটি না, বরং তার আশেপাশের সিমেন্টও ভাঙতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তা ভেঙেও যায়, কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার কারণে সে একটা ডিভাইসের কাছে গিয়ে সেটি ঠিক করার চেষ্টা করে, কিন্তু সে বুঝতেই পারে না সিস্টেমটি আসলে কিভাবে কাজ করছে। এরপর সে আবার উপরে উঠে যায় এবং এবার সে জানালার আশেপাশে সিমেন্ট ভাঙে, কিন্তু সে লক্ষ্য করে নিচে একটা লোহার স্তর ছিল। এটিই ছিল এমন একটি স্তর যা স্ক্রু দ্বারা শক্তভাবে আটকে রাখা হয়েছিল, যা ভাঙা সত্যিই অসম্ভব। সে মন খারাপ করে আবার নিচে নেমে যায় আর চুপচাপ করে বসে থাকে। তখন তার নজর বাইরে বসা একটা কবুতরের দিকে পড়ে। কবুতরটা হয়তো তার মতোই অসহায় ছিল, কারণ তার পাখায় আঘাত লেগেছিল আর সে উঠতেও পারছিল না। তবে নিমু পাগলের মতো সেই কবুতরের সাথেই কথা বলা শুরু করে। সে বলে, তুমি কি আমার ভাইকে বলো আমাকে এখান থেকে বের করতে? আমি এখনও এখানে আটকে আছি, আমার শরীরও ঠিক নেই। আসলে নিমুর কাছে কিছুই করার ছিল না, কারণ সে যা যা করা যায় তার সব কিছুই অলরেডি করে ফেলেছে। তার শরীরের পাশাপাশি তার মস্তিষ্কও এখন ক্লান্ত হয়ে পড়েছিল। সে এখন সব কিছু হারিয়ে ফেলেছে। তাই এবার সে ঘরের সব দামি দামি পেন্টিংগুলো ভাঙতে শুরু করে, যেগুলো চুরির জন্যই সে এখানে এসেছিল। ঘন্টার পর ঘন্টা সে পেন্টিংগুলো ভাঙতেই থাকে। এরপর সে $1 মিলিয়ন আলমারিতে চলে যায়। আলমারি থেকে কিছু দামি স্যুট নিয়ে পরেও ফেলে। হঠাৎ সে লক্ষ্য করে এর পিছনে একটা সিক্রেট দরজা দেখা যাচ্ছে। সে সমস্ত কাপড় সরিয়ে দেখতে পায় সেখানে একটা পথও আছে, বা আরও সঠিকভাবে বলতে গেলে একটা সিক্রেট দরজা ছিল। এবার সে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করতে শুরু করে এবং তারপর এমন কিছু দেখতে পায় যার ফলে তার মাথা ঘুরে যায়। আসলে সেখানে একজন বৃদ্ধ মানুষের মরদেহ পড়েছিল, কিন্তু যখন সে তার কাছে যায় তখন দেখে যে সেই লাশটি সম্পূর্ণ জমে গেছে। লাশটি সরানোর পর সে নিচে কিছু পেপারস খুঁজে পায়, যার মধ্যে কিছু সিক্রেট কথা লেখা ছিল, কিন্তু নিমু এর কিছুই বুঝতে পারে না। এরপর সে সেখানে একটা পেন্টিংও দেখতে পায়, যা ছিল সেই পেন্টিংটা যেটাই সে চুরি করতে এখানে এসেছিল, মানে সেই $3 মিলিয়ন পেন্টিংটা। এমনকি সেখানে এই বাড়ির অরিজিনাল মালিকের পেন্টিংও দেখা যায়। যাই হোক, নিমুর মনে হয় যে হয়তো সে এখানেই মারা যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই কবুতরটি অসহায়ের মতো সেখানেই মারা গেছে। এদিকে ঘরের তাপমাত্রা খুব বেশি কমে গিয়েছিল। তখন নিমু সিসিটিভিতে দেখে সেই গৃহকর্মী এখন তার গেটের বাইরে বসে আছে। সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে গেটের কাছে পৌঁছায়। সে অনেক চিৎকার করে, দরজা ধরে ধাক্কাও দেয়, কিন্তু কোনো শব্দ বাইরে বের হয় না। সে খুব বিরক্ত হয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। তারপর ক্লান্ত হয়ে সেখানেই শুয়ে পড়ে। পরের দিন সে আবার জানালার কাছে যায় এবং তখন তার মনে আসে যে কিভাবে স্ক্রুড্রাইভার বানানো যেতে পারে, যাতে অন্তত স্ক্রুটা খুলতে পারবে। সে একটা কাঠ দিয়ে স্ক্রু খোলার টুল বানায়, তারপর খুলতেও চেষ্টা করে, কিন্তু সে এবারও ব্যর্থ হয়। এত কিছুর পরেও নিম্বুর মনে তখনও সাহস আর আশা ছিল, হয়তো সে এখান থেকে বের হতে পারবে। এজন্য হাল ছেড়ে না দিয়ে সে আবারও চেষ্টা করে। শেষ পর্যন্ত এবার সেই স্ক্রু খুলতে সে সক্ষম হয়, কিন্তু এখন তার মধ্যে এত শক্তি বাকি ছিল না যে বাকি স্ক্রুগুলো খুলতে পারবে। তাই সে আবার নিচে নেমে আসে। এখানে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি যে সে আগের মতো আর নেই। তার কাছে খাওয়ার কিছুই ছিল না, পানিও ছিল না। সে একটু পানি খাওয়ার জন্য সেই গাছগুলো নড়াতে শুরু করে, যাতে কিছু হলেও যদি বেরিয়ে আসে, কিন্তু কিছুই সেখানে পাওয়া যায় না। শেষে তাকে কুকুরের খাবার খেতে হয়। এই বিষয়টা সত্যিই তার জন্য খুব কষ্টের ছিল, কিন্তু প্রচণ্ড ক্ষুধায় তার এমন একটা কাজ করতেই হয়েছে। এদিকে এত ঠান্ডা, এত ক্ষুধা এবং তৃষ্ণা, সে পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল। তবে এত সব সমস্যার পরেও তার একটাই চিন্তা ছিল, কিভাবে সে বাইরে বেরিয়ে আসবে। এজন্য সে বাকি স্ক্রুগুলো আবার খুলতে চেষ্টা করে,
কিন্তু এর মধ্যে তার পা স্লিপ করে যায় এবং সে নিচে পড়ে যায়। তার পায়ের হাড় ভেঙে গিয়েছিল, যা তার জন্য আরও একটা বিপদ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ঠিক তখনই সে সেখানে একটা পেইন্টিং দেখতে পায়, যেখানে একজন পুরুষের ছবি ঝুলন্ত অবস্থায় ছিল। তার মাথা এতটাই বিগড়ে গিয়েছিল যে সে সেই পেইন্টিংটা ফেলে দেয় এবং বলে, তোমার সমস্যা আমি বুঝতে পারছি, আমি তোমাকে মুক্তি দিলাম। এরপর আরও কিছুদিন কেটে গিয়েছে, এমনকি নতুন বছরও চলে এসেছে। বাইরে ধুমধাম করে পার্টি চলছিল, সবাই অনেক মজা করছিল, আর এই সব উপরে থেকে নিমু একাই দেখছিল। কিন্তু সে তো এখানে বন্দি ছিল। এত কিছুর মধ্যে নিমু একটা ভিশন দেখতে পায়, যেমন সেই গৃহকর্মী তার কাছে গিয়ে নিমুকে মুক্ত করে দিয়েছে। এরপর নিমুর নজর উপরে লাগানো ফায়ার অ্যালার্মের দিকে পড়ে, যা থেকে তার মাথায় আরেকটা আইডিয়া আসে। যদি সে এই ফায়ার অ্যালার্মটা অন করতে পারে তবে সে পানি খেতে পারবে। এজন্য সে কিছু কাগজ সংগ্রহ করে এবং পরের দিন যখন সূর্যের আলো জানালার মাধ্যমে ভেতরে আসে, তখন সেই আলোর সাহায্যে সে কাগজ জ্বালিয়ে নেয়। এরপর সেই কাগজ নিয়ে গিয়ে ফায়ার অ্যালার্মের পাশে রাখে, যার ফলে অ্যালার্ম বাজতে শুরু করে এবং পুরো বাড়ির সিটি সিস্টেম চালু হয়ে যায়। চারপাশে সাইরেন বাজতে থাকে এবং পানিও নামতে থাকে। কিন্তু এখানে আবারও সেই ঘটনা ঘটে যা আগেও ঘটেছিল। পুরো বাড়ি একদম পানিতে ভরে যায়। এদিকে ঘরের ভিতরে এত কিছু হয়ে গেল, কিন্তু বাইরের কেউ জানতেও পারল না যে কি হচ্ছে। নেমো বুঝে যায় যে সে যা করেছে তা ঠিক, অন্তত কমপক্ষে সে মুক্তি পেতে পারত। সে ভাবে সে গরিব, তার আশেপাশের মানুষগুলো তার চিন্তা করত, কিন্তু এই ধনী লোকেরা সাধারণত নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। তাদের কিছু আসে যায় না যে পাশের প্রতিবেশী কেমন পরিস্থিতিতে আছে। যদি এমনটা হতো তাহলে আজ হয়তো সে পালিয়ে যেতে পারত। এরপর আমরা 12 মাস পরের সিন দেখি, যেখানে নিমু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। বারবার সে পুড়ে যাচ্ছিল, অর্থাৎ শীতকাল আসছে। তবে এখন নিমু সব স্ক্রু খুলে ফেলেছে। সে এখন বাইরে বের হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তার আগে সে বাড়ির দেয়ালে কিছু কথা লিখে যায়, যেখানে সে বাড়ির মালিককে বলছে, আমি আপনার পুরো বাড়ি ধ্বংস করে ফেলেছি, এর জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু আমি আপনাকে কিছু বলতে চাই। এটা আসলে বাড়ি না, এটা একটা জেলখানা। ধন্যবাদ। এরপর আমরা দেখতে পাই নিমু জানালাটি পুরোপুরি খুলে ফেলেছে এবং কিছু সময় পর সে বাইরেও চলে যায়। কিন্তু এই মুভিতে আমাদের জানানো হয় চারপাশে এমন কোনো জায়গা ছিল না যেখান থেকে সে বাইরে যেতে পারত। তাই হয়তো নিমু সেখান থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছিল। যদি তাই হয়ে থাকে তবে সে মারা গিয়েছিল, অথবা সে সেখান থেকে কাউকে ডাকার চেষ্টা করেছে এবং তার জীবন বাঁচানো গেছে। আপনাদের কি মনে হয় কি হয়েছিল নিমুর সাথে? এমন একটা প্রশ্ন দর্শকের কাছে রেখে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।